নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সিক্রেট বৈঠক, এবং তার ফলেই কি এই মুহূর্তে কংগ্রেস একা লড়বার সিদ্ধান্ত নিল। এই ধরনের একটা কথা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পশ্চিমবঙ্গের রাজনীতিকে কেন্দ্র করে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই গত 2 বছর ধরে তিনি যে সাপোর্টটা দিয়েছেন কংগ্রেসকে ন্যাশনাল লেভেলে, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। আমরা দেখতে পেয়েছি লোকসভায় 29 জন সাংসদ এবং রাজ্যসভার 12 জন সাংসদ প্রতি মুহূর্তে কিন্তু কংগ্রেসের রাহুল গান্ধী থেকে মল্লিকার্জুন খাড়গে তাদের সমস্ত মোশনে সাপোর্ট দিয়েছে 2024 সালের পরবর্তী সময়। এবং সেই জায়গাটায় কিন্তু এই মুহূর্তে বড় সড়ো একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে কোথাও গিয়ে কি একটা প্যাসেজ করে দেওয়ার জন্যই, কোথাও গিয়ে কি সুবিধা তৈরি করে দেওয়ার জন্যই কংগ্রেস এই মুহূর্তে একলা চলরে সেই সিদ্ধান্ত নিল। সেই বড় কথাটা কিন্তু উঠে আসছে। এবং তার ছাড়াও আপনাদেরকে জানাই যে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করতে চেয়েছিল, তেমন একটা ইশারাও কিন্তু উঠে এসেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস খুব কম আসন ছাড়তে চেয়েছিল কংগ্রেসকে, এবং সেখান থেকেই কোনোভাবে একত্রিত তারা হতে পারলো না। অর্থাৎ বামেদের হাত ছেড়ে সম্পূর্ণ বামেদের বিরুদ্ধে থাকা তৃণমূল কংগ্রেসের হাত ধরতে চেয়েছিল জাতীয় কংগ্রেস। এবং অবশ্যই সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের যে ভোট পার্সেন্টেজ সেটা তারা খানিকটা বাড়াতে চেয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা 2024-এর লোকসভা ভোটের নিরিখে দাঁড়ালো, এবং অবশ্যই সামগ্রিক পর পর প্রত্যেকটা উপনির্বাচনের যে প্রেক্ষিত গুলো, যে রেজাল্ট গুলো, সেটা নিরিখে দেখলেও তৃণমূল কংগ্রেস কিন্তু এই মুহূর্তে স্বয়ং সম্পূর্ণ। তাদের আর দরকার নেই কারোর সাথে জোট করবার। এবং সেই জায়গা থেকে জাতীয় কংগ্রেস বা শুভঙ্কর সরকার পশ্চিমবঙ্গের কংগ্রেসের সভাপতি, রাজ্য সভাপতি হওয়ার পর থেকে বামেদের প্রতি যে তাদের আচরণ, সেটা কিন্তু খুব একটা সদর্থক ছিল না। এবং গোটা 2025 সালে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বাম এবং কংগ্রেস তাদের যে জোট, সেটার কি ভবিষ্যৎ হবে, সেটা পরবর্তীতে কোন দিকে যাবে, সেই নিয়ে কিন্তু কোনো বড় সড়ো একটা মিছিল বা একটা সিদ্ধান্ত সেই ধরনের কিন্তু আমরা কিছু দেখতে পাইনি, যেটা অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি থাকার সময় আমরা দেখতে পেতাম। প্রত্যেকটা মুভমেন্টে, বামেদের যে কোনো মুভমেন্টে অধীর চৌধুরী থাকছেন, অধীর চৌধুরীর মুভমেন্টে বামেরা থাকছে। এই যে বিষয়টা কিন্তু বাম কংগ্রেসের মধ্যে যে সমন্বয়টা, সেটা কিন্তু চলে গিয়েছিল শুভঙ্কর সরকার, তিনি সম্পূর্ণভাবে কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর থেকে। এবং এই মুহূর্তে কংগ্রেস যেটা শোনা গিয়েছে, মোহাম্মদ সেলিম বামেদের পক্ষ থেকে, সিপিআইএম এর রাজ্য সম্পাদক, তিনি জানিয়েছেন যে কংগ্রেসের পক্ষ থেকে শুভঙ্কর সরকার নাকি তৃণমূল কংগ্রেসকে বারংবার চিঠি পর্যন্ত করেছিল যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা 2026-এর ভোটটা লড়াই করতে চান। এটা মোহাম্মদ সেলিম জানাচ্ছেন, এবং মোহাম্মদ সেলিম জানাচ্ছেন যদি এই তাদের মানসিকতা হয় তাহলে তাদের সঙ্গে জোট করার তো জায়গা নেই। অবশ্যই বামেদের যেটা অবস্থান, অন্তত বামেদের বহু দিন ধরেই 2011 সালের পর থেকেই বামেরা যেভাবে তাদের ক্ষমতা আস্তে আস্তে হারিয়েছে, বিভিন্ন মানুষের সঙ্গে জোট করেছে, বিভিন্ন শক্তির সঙ্গে জোট করেছে, কিন্তু তাদের মূল যে প্রেক্ষিতটা সেটা কিন্তু তৃণমূল এবং বিজেপি বিরোধী একটা লড়াই। এবং তৃণমূল এবং বিজেপি বিরোধী লড়াইতে কারা কারা থাকবে তাদের মধ্যে থেকে আমরা জোটটা তৈরি করব। তো এই মুহূর্তে কংগ্রেস একা লড়ছে সেই জায়গাটা কিভাবে সুবিধা করে দিচ্ছে তারা তৃণমূল কংগ্রেসকে, কারণটা আপনাদের বোঝাই। যে তৃণমূল পন্থী ভোট, সেগুলো তো তৃণমূলের দিকেই যাচ্ছে। তৃণমূল বিরোধী যে ভোটটা, সেটা যাতে সম্পূর্ণভাবে এই মুহূর্তে ভাগ হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়, সেটার একটা প্রেক্ষিত তৈরি করলো কিন্তু কংগ্রেস। কেন বলছে এই কথা? তার কারণ 294টা আসনেই জাতীয় কংগ্রেস বলছে তারা প্রার্থী দেবে। আদপে 294টা আসনে প্রার্থী দিলেও তাদের সেই সংগঠন আছে কিনা আমরা সেই সম্বন্ধে যথেষ্ট সন্দিহান। কারণ কংগ্রেসের যেটা একদম ট্রেন্ড, সেই ট্রেন্ডটা কিন্তু যে রাজ্য থেকে কংগ্রেস একবার চলে যায় সেইখানে কিন্তু তারা খুব একটা ফেরত আসতে পারে না। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের এই মুহূর্তে যে অবস্থান, 2011 সালেও আমরা দেখেছি কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ অবস্থায় ভোটে লড়াই করেছে, 2016 সালে বামেদের সঙ্গে চলে এলো, 2021 সালে বামেদের সঙ্গে চলে এলো, এবং প্রত্যেকটা ভোটেই কারোর না কারোর সঙ্গে থেকে কংগ্রেস নিজেদের একটা জায়গা, দুটো জেলাতে মূলত মালদা এবং মুর্শিদাবাদ, সেইখানে কিন্তু একটা প্রতিস্থাপন করার জায়গাটা তারা
চালিয়ে যাচ্ছে, কন্টিনিউ চালিয়ে যাচ্ছে, এবং মালদা এবং মুর্শিদাবাদ, বহরমপুর এই সাইডটাতেই কংগ্রেসের একটা ফ্যান বেস আছে। তো সেইখানেই এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেস হঠাৎ যে সিদ্ধান্তটা নিল, তার যে ভিত্তিটা সেটা হচ্ছে মমতা বিরোধী যত ভোট, তৃণমূল কংগ্রেস বিরোধী যত ভোট, গভর্নমেন্টের বিরোধী যত ভোট, সেইটা যদি বারংবার ছড়িয়ে যায়, অর্থাৎ ধরুন একটা কেন্দ্রে বাম কংগ্রেসের যদি জোট হয়, ধরা যাক উত্তর কলকাতাতে আমরা দেখতে পেয়েছিলাম প্রদীপ ভট্টাচার্য বাম কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন 2024 সালের লোকসভা ইলেকশনে। সেখানে বামেদের যে ভোটটা কিংবা মমতা বিরোধী যে ভোটটা, তারা হয়তো বিজেপি বিরোধীও মানুষ, সেই মানুষজন কিন্তু সম্পূর্ণ বাম কংগ্রেসকে ভোটটা দিচ্ছিলেন। এবারে যেটা হবে সেটা কিন্তু আরো তাৎপর্যপূর্ণ। কেন? কারণ বামেদের যে ভোট বা কংগ্রেসের যে ভোট, তারা কিন্তু এতদিন পর্যন্ত বাম কংগ্রেস একটা জায়গাতেই ভোটটা দিচ্ছিলেন, কিন্তু এখন সেই ভোটটার মধ্যেও কিন্তু ফাটল ধরছে। এখন কংগ্রেস একজন সাপোর্টার, সে যদি দেখে যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করার জন্য আমার দল থেকে কেউ দাঁড়ায়নি, অর্থাৎ বামপন্থী একজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, আমি তাকে ভোট দেব না, কারণ বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের একটা অতীতে বহুদিনের সমস্যা ছিল, তো সেই ক্ষেত্রে সে বিজেপিকে ভোট দিয়ে দিত। কিন্তু এখন সেই ভোটটাকে যদি স্প্রেড করে দেওয়া যায়, কংগ্রেস যদি আলাদা 294টা আসনের প্রার্থী দেয়, তাহলে আপনারা দেখবেন একটা ভোট পার্সেন্টেজ কিন্তু কংগ্রেস প্রত্যেকটা আসন থেকেই পাবে। তারা এতদিনের দল, এতদিনের মানুষ, সেখানে মূলত পুরনো যারা মানুষ, জাতীয়তাবাদী পুরনো মানুষজন এখনো কংগ্রেসকে পছন্দ করেন কিন্তু। তো সেই জায়গার থেকে সেই সম্পূর্ণ ভোটটা কিন্তু কংগ্রেস আবারও কিছুটা হলেও কাটতে পারবে, এবং যে ভোটটা বিজেপির খাতায় চলে যেত, অ্যান্টি মমতা ভোট মানেই বিজেপির খাতায় চলে যাচ্ছিল, এটা হয়ে গিয়েছিল ট্রেন্ড। কারণ বাম কংগ্রেস যে জোটটা হয়েছিল, তাদেরকে অনেকেই কিন্তু তৃতীয় শক্তি হিসেবে মেনে নিচ্ছিলেন না, এবং কংগ্রেসের যারা কোর ভোটার, তারা কিন্তু অনেক সময় দেখা গিয়েছে যে সিপিআইএম বা সিপিআই বা বামেদের কোনো প্রার্থী যদি সেই এলাকার থেকে দাঁড়ান, তাদেরকে ভোটও দেননি, এমন ঘটনা ঘটেছে। তারা হয় বিজেপিতে ভোট দিয়ে দিয়েছেন, না হলে তারা ভোট দেননি। তো এই বিষয়টা এই মুহূর্তে আরো বিজেপির ভোট কাটার যে বিষয়টা, অ্যান্টি মমতা ভোট, সেটা কাটার যে বিষয়টা, সেটা অন্তত কিন্তু কংগ্রেস এই মুহূর্তে 294টা আসনে লড়াই করে তারা কিন্তু কোথাও গিয়ে পক্ষান্তরে বুঝিয়ে দিচ্ছে। না হলে এআইসিসি তাদের বৈঠকে গেলেন, অধীর চৌধুরী গেলেন, শুভঙ্কর সরকার গেলেন, সেখানে দীপা রাসমুনিশ থেকে অনেকেই গিয়েছিলেন, কিন্তু তাদের পক্ষ থেকে এই মুহূর্তে যে সিদ্ধান্তটা গ্রহণ করা হলো, সেই সিদ্ধান্তের সঙ্গে আপনারা মিলিয়ে দেখুন, অধীর চৌধুরী তার সিদ্ধান্ত কিন্তু মিলছে না। তিনি মেনে নিয়েছেন হাইকমান্ডের কথা, কিন্তু তিনি বলছেন যে নওশাদ সিদ্দিকী কয়েকদিন আগেও ডাক দিয়েছিলেন যে তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক ছাতার তলায় আসতে হবে। অধীর চৌধুরী কিন্তু বলেছিলেন তখন যে সঠিক কথা বলেছে নওশাদ, অর্থাৎ তার কোথাও গিয়ে কিন্তু জোট করার একটা প্রেক্ষিত বা ইচ্ছে ছিল, এবং কংগ্রেসকে কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে আবারও উজ্জীবিত করার যে জায়গাটা, সেটা কিন্তু অনস্বীকার্যভাবে অধীর চৌধুরী কত কয়েক দশক ধরে করে আসছেন। এবং পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতৃত্ব সেই জায়গাটা, যদি কোনো একজন মুখ থাকেন কংগ্রেস দলটাকে এখনো পর্যন্ত যদি কেউ একজন নেতা, তাহলে কিন্তু সেটা অধীর চৌধুরী। কিন্তু তার এই ইচ্ছে থাকা সত্ত্বেও এআইসিসি কেন এই সিদ্ধান্ত নিল, এবং এআইসিসি যে সিদ্ধান্তটা নিল, সেটা তো এটা হতে পারে না যে কংগ্রেস আবার একদম প্রচন্ড 60-65 খানা আসন নিয়ে চলে আসবে বা 50টা আসন নিয়ে চলে আসবে। ম্যাক্সিমাম যদি হয় মালদা মুর্শিদাবাদ থেকে তারা 5 থেকে 7টা আসন পেতে পারে, এটা হিসেব বলছে, এটা ট্রেন্ড বলছে। এবং সেই জায়গার থেকেই এই মুহূর্তে ঈশা খান চৌধুরী, তার একটি মালদার সিট এবং যেটা বহরমপুরের সিট, অধীর চৌধুরীর একটা শক্ত ঘাঁটি, তো সেখান থেকে 5-7টা সিট কংগ্রেস জিততে পারে। কিন্তু এই 5-7টা সিটে লড়াই করবার জায়গায় তারা 294টা আসনে কেন লড়াই করছে, কেন তারা হঠাৎ করে টালিগঞ্জে আসছে, কেন তারা হঠাৎ করে মানিকতলায় দাঁড়াচ্ছে, কেন তারা হঠাৎ করে ভাঙড়ে দাঁড়াচ্ছে, কেন তারা কোচবিহারে দাঁড়াচ্ছে, কেন তারা হঠাৎ করে শিলিগুড়ি জলপাইগুড়িতে দাঁড়াচ্ছে, এই প্রশ্নগুলোর একটাই উত্তর, যে তৃণমূল কংগ্রেস বিরোধী ভোট সেটাকে কেটে দেওয়া।
সেটা যাতে সম্পূর্ণভাবে বিজেপিতে গিয়ে না পড়ে, আর একটা যাতে অপশন মানুষের সামনে উঠে আসে। এবং আপনারা জানেন যে ভোটের ক্ষেত্রে বিধানসভা ভোটে মূলত একদম শর্ট মার্জিনে কিন্তু একদম সিদ্ধান্ত গ্রহণ হয় কে জিতবে কে হারবে। তো সেই শর্ট মার্জিনের মধ্যে কেউ ধরুন 10টা ভোটে জেতার কথা ছিল, কেউ ধরুন 100টা ভোটে জেতার কথা ছিল, সেখানে যদি 25টা ভোট কংগ্রেস তারা কেটে ফেলতে পারে তাদের কোর ভোটারের কাছে গিয়ে প্রচার করে, তাহলে তো অবশ্যই এইটা বড়সড় একটা বেনিফিট দেবে তৃণমূল কংগ্রেসকে। এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা প্রেক্ষিতে রাহুল গান্ধীকে সাপোর্ট করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে রাহুল গান্ধীকে সাপোর্ট করছে, এইটা একটা সিক্রেট ডিল যে হয়েছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে, ইন্ডিয়া অ্যালায়েন্সের ডিল বলা যেতে পারে এটাকে। এবং সেই জায়গা থেকেই কংগ্রেস সম্পূর্ণ তাদের যে অবস্থান বদল সেটা আমরা কিন্তু দেখলাম। এবং রিসেন্টলি ঘটে যাওয়া যে উপনির্বাচনগুলো, সেখানেও কংগ্রেস পর্যন্ত একত্রিতভাবে লড়াই করেছিল, কিন্তু কেন হঠাৎ করে এইভাবে সরে যেতে হলো কংগ্রেসকে? সম্পূর্ণটাই কি এআইসিসি তাদের দ্বারা নির্দেশ পাওয়ার পর ঘটনাটা ঘটলো না? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে। এবং অবশ্যই অধীর চৌধুরীর এত বেশি মমতা বিরোধিতা, সেইটা খুব একটা বোধহয় পছন্দ হয়নি এআইসিসি, পছন্দ হয়নি মল্লিকার্জুন খাড়গের। তাই জন্যই কি সম্পূর্ণভাবে তাকে নেতৃত্বের জায়গা থেকে সরিয়ে দিল না কংগ্রেস? এই প্রশ্নগুলো কিন্তু উঠে এই মুহূর্তে, যা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে তার ভিত্তিতে। দেখা যাক কংগ্রেস 294টা আসনে লড়ে নিজেদের কতটা লাভ করতে পারে, কারণ যে কোনো পলিটিক্যাল পার্টির তো আসল উদ্দেশ্য নিজেদের লাভ করা। তো সেক্ষেত্রে কটা তারা সিট পেতে পারে দেখা যাক। অবশ্যই আমরা শুভকামনা জানাই কংগ্রেসকে, জাতীয় কংগ্রেসকে, তারা লড়ুক 294টা সিটে, বামেরা লড়ুক বামেদের মতন। কিন্তু অবশ্যই যে তৃতীয় শক্তি ত্রিশঙ্কুর যে একটা লড়াই এতদিন ধরে হওয়ার চেষ্টা ছিল, ভোটের বাক্সে ঘটেনি সম্পূর্ণ বিষয়টা, কিন্তু হওয়ার একটা বাতাবরণ অন্তত তৈরি হয়েছিল, এবারে সেটা কিন্তু আর থাকছে না কংগ্রেসের পক্ষ থেকে অন্তত। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।